প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভির সঙ্গে রয়েছি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমরা কথা বলবো এমন এক ব্যক্তির সঙ্গে যিনি একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু একটা বৃহৎ সময় তিনি তৃণমূলের সঙ্গে রাজনীতি করছেন। এখন তিনি দক্ষিণ 24 পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আমি ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার কথা বলছি। শওকত দা, এনবিটিভির পর্দায় প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা বেশ কিছু কথা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব একেবারেই অর্থনৈতিক অবস্থা নিচে নেমে গেছে এবং সারা বিশ্বই করোনা ভাইরাস নিয়ে একটা চিন্তিত রয়েছে। তো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছেন যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি যাতে না হয়। তো মুখ্যমন্ত্রী এই ভাবনাটাকে নিয়ে কী বলবেন? আমি প্রথমেই কুর্নিশ জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন থেকেই এই করোনার প্রতিপত্তি শুরু হয়েছে, সেখান থেকে একটার পর একটা ধারাবাহিক কর্মসূচি তিনি করছেন। একদিকে লকডাউনের মাধ্যম দিয়ে সারা বাংলাবাসীর কাছে সেই বার্তাটা তিনি পৌঁছে দিয়েছেন। বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে যে যে নিয়মগুলো আছে সেদিক থেকে তিনি যেমন করছেন, পাশাপাশি বাংলার মানুষের কথা ভেবে তিনি একদিকে 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দিয়েছেন, এটা প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে বেশ কিছু মানুষ যারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের জন্য কুপনের ব্যবস্থা করেছেন। এবং তৃতীয় ফেজে তিনি আমরা দেখলাম যে যারা 9 টাকা কিলো এবং 13 টাকা কিলো দরের চাল, যেটা RKSY 1 এবং RKSY 2, এই চালটাকে তিনি ফ্রি করে দিয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবে আজ গোটা বাংলায় প্রায় 10 কোটি মানুষ আজকে রেশনের মাল তারা বিনামূল্যে পাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের যারা হেলথ কর্মী, যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা নিজের জীবনকে তুচ্ছ করে যারা সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছেন, তাদের বিমা থেকে শুরু করে তাদের সব ক্ষেত্রেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যদি কেউ কোনো স্বাস্থ্যকর্মী 5 লাখ টাকা থেকে 50 লাখ, যদি কোনো দিন কোনো উপরওয়ালা না করুক, যদি কোনো ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে 5 থেকে 50 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবেন। ফলে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তিনি আরও নিজেই সারপ্রাইজ ভিজিটগুলো করেছেন। কখনো রাস্তায় নেমে ব্যবসায়ীদের সচেতন করেছেন, তো কখনো হসপিটালগুলোতে সারপ্রাইজ ভিজিট করেছেন। একটার পর একটা কর্মসূচি, এবং বিশেষ করে সর্বধর্মের মানুষের কাছে এই বার্তাটা রেখেছেন। মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার যেখানে প্রচুর মানুষের জমায়েত হয়, সেখানেও তিনি যে বার্তাটা দিয়েছেন যে সোশ্যাল ডিস্টেন্সটাকে বজায় রেখে এই মুহূর্তে আমাদের বাঁচতে হবে, তারপরে আমাদের সকলকে ধর্ম করতে হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যেভাবে করোনার মোকাবিলা চলছে, যেটা অনন্য নজির বলে আমি মনে করি। রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে যাতে বাংলা থেকে করোনা সংক্রমণ নির্মূল করা যায়, কিন্তু তারপরেও দিন দিন করোনা সংক্রমণের বৃদ্ধি পাচ্ছে। বিজেপি অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী তালিকা যে যারা করোনা সংক্রমণের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা গোপন করছেন। কি বলবেন এটা নিয়ে? না, আমি প্রথমেই তো এটা তো একটা মূর্খতার পরিচয় যারা যে বিজেপি নেতারা বলছেন। আমরা যদি ভারতবর্ষের মধ্যে দেখি, যদি সবচেয়ে বেশি যে রাজ্যেতে মানে করোনাতে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু সবচেয়ে প্রথম যদি দেখি মহারাষ্ট্র, দ্বিতীয় রাজ্য হিসেবে যদি আমরা দেখি এই মুহূর্তে উঠে এসছে গুজরাট, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু বছর মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তৃতীয় রাজ্য হিসেবে আরও অন্যান্য রাজ্যে উঠে এসছে। আমরা অনেকটা পিছনের সারিতে আছি। ফলে করোনা এমন একটি রোগ যেটা আজকে সারা বিশ্বে, আমেরিকার মতো দেশ, ইতালির মতো দেশ, যেখানে আমাদের দেশের চাইতে 100 গুণ স্বাস্থ্য ব্যবস্থা ভালো, আজকে সেখানেও আমরা লক্ষ্য করছি যে প্রায় কম বেশি 90,000 মানুষ ইতিমধ্যে আমেরিকাতে মারা গেছে। এবং বিশেষ করে আরও ইতালি থেকে শুরু করে, চীন থেকে শুরু করে সর্ব জায়গায় যেভাবে মানুষ মারা গিয়েছেন, তারপরে পশ্চিমবাংলার দিকে যারা আঙুল তুলছে, এটা রাজনীতি ছাড়া অন্য কিছু নয়। আমরা বিশেষ করে বিজেপি বন্ধুদের কাছে শুধু একটা অনুরোধ করব, এই সময় কোনো রাজনীতি না করে অন্তত আসুন সবাই মিলে করোনাকে মোকাবিলা করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এবং সমস্ত রাজনীতির রং মুছে দিয়ে আমরা এই মোকাবিলাটা আমাদের করা উচিত বলে আমরা মনে করি। আমরা দেখেছি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফার লকডাউন ঘোষণা হলো, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন যদি লকডাউন এইভাবে চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের খাদ্য সংকট হতে পারে, এখনও চলছে, আগামীতে আরও বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই খাদ্য সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায় বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে
যে অবস্থা চলছে গত প্রায় 2 মাস ধরে, ভারতবর্ষের অর্থনীতি দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে যদি সারা পৃথিবীর দিকে আমরা তাকাই, বেশ কিছু দেশ করোনায় প্রচুরভাবে আক্রান্ত হওয়ার পরেও তারা তাদের অনেকটা, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অনেকটা ওপেন করেছে, দোকান বাজার থেকে শুরু করে কিছু গাড়ি চলাচলের ব্যবস্থা করেছে। এবং আমরা মনে করি আমাদের রাজ্য, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমরা যে সরকারি অফিসারদের অফিসে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, পাশাপাশি কিছু সরকারি বাস চলছে, ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো আছে সেগুলো বেশ কিছু ইতিমধ্যে খুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ফলে আমরা মনে করি এই করোনাকে সঙ্গে করে নিয়েই আমাদের এগোতে হবে। এবং আমার যেটুকু মনে হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রীও সেটাও ভাবছেন যে যতটা শিথিল করা যায়, এবং বিশেষ করে সাধারণ মানুষের দিকে তাকিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মানুষের যারা 100 দিনের কাজ করে তাদের প্রত্যেকটা মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। এবং এর ফলে আমরা মনে করি খুব অর্থনৈতিকভাবে একটা ধস নামবে এদেশে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কারণ গত কয়েক মাস ধরে, 2 মাস ধরে যেভাবে টোটালি সব পঙ্গু হয়ে রয়েছে, মানে লকডাউন হয়ে আছে, তাতে করে সমস্ত ক্ষেত্রে সেটাকে আমি মনে করি যে দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার যিনি আছেন, এই মুহূর্তে গরিব মানুষের হাতে টাকা দেওয়া এবং সেটাকে ড্যামেজটাকে কন্ট্রোল করা, এটা অবশ্যই কর্তব্য বলে আমরা মনে করি। এবং দেখলাম গত কয়েকদিন আগে তিনি 20,000 কোটি টাকার একটা প্যাকেজ তৈরি করলেন, যে প্যাকেজটা গরিব মানুষের জন্য কোনো প্যাকেজ হলো না। গরিব মানুষ যারা নিম্নবিত্ত, মধ্য যারা খেতে পারছে না, তাদের জন্য সরকার তাদের কিছু ক্যাশ দেওয়ার যে ব্যবস্থা, যেটা ইতিমধ্যে আমাদের দেশের বেশ কিছু অর্থনীতিবিদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মানুষেরা যারা বলেছিলেন, সেই কথায় কর্ণপাত তিনি করলেন না। তাই আমি মনে করি যেটাকে মোকাবিলা করতে গেলে খুব ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে আমাদের এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর মনে রাখবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউন মেনে চলবেন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা।